নমস্কার, আমি নিরঞ্জন বর্মন। তো আজকে আপনাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান বইয়ের 11 অধ্যায়, যার নাম চলতরিৎ। এই চলতরিৎ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে এই চলতরিৎ সম্পর্কে আলোচনা করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তড়িৎ বা বিদ্যুৎ জিনিসটুকু কি, বা তড়িৎ বা বিদ্যুৎ কি হবে। তাহলে দেখেন যে এই তড়িৎ বা বিদ্যুৎ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তাহলে দেখা যাবে যে বিদ্যুৎ কাকে বলে। মনে রাখেন, যে কোনো একটা পরিবাহী পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে এই জনের সংজ্ঞা বলে এমন: যে কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই বলে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ। তাহলে এর যদি ব্যাখ্যা দেখতে চাই, একটু দেখেন। মনে করেন এটা একটা যে কোনো পরিবাহী পদার্থ, এই পরিবাহী পদার্থের ভিতর দিয়ে আমি টি সময় ধরে বিদ্যুৎ প্রবাহিত করব। তাহলে টি সময় ধরে যদি বিদ্যুৎ চালনা করি, মনে করলাম যে টি সময় ধরে চালনা করলে এর ভেতর দিয়ে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে। তাহলে কিউ পরিমাণ চার্জ যদি প্রবাহিত হয়, তাহলে একে যদি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে কি লেখা যায় দেখেন, যে টি সময়ে চার্জ প্রবাহিত হয় আমার কিউ পরিমাণ। তাহলে অতএব 1 সেকেন্ডে বা একক সময়ে চার্জ প্রবাহিত হয় আমার কিউ ভাগ টি লিখতেই পারি। আচ্ছা, মনে রাখেন যে একক সময় বলতে আপনারা কি বুঝবেন? একক সময় কিন্তু সবসময় 1 সেকেন্ডের কথা বলবেন। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটুকুর যদি একটু বিশ্লেষণ করতে চাই, যে কোনো প্রস্থচ্ছেদের পরিবাহী পদার্থ বলছে, তাহলে যে কোনো প্রস্থচ্ছেদ বলতে বুঝবেন যে পরিবাহী পদার্থটি মোটা হতে পারে বা চিকন হতে পারে, এটাকেই প্রস্থচ্ছেদ বলতেছে। পরিবাহী পদার্থ একক সময় বলতে বুঝবেন সবসময় 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ, এখানে চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তা বলছে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকেই বলে আপনার কি বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমি বিদ্যুৎ প্রবাহ যে দেখলাম কত সময়ের চার্জ, একক সময় মানে 1 সেকেন্ডের। তাহলে ব্যাখ্যায় আমরা দেখলাম যে টি সময়ে চার্জ প্রবাহিত হয় আপনার কিউ পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে চার্জ প্রবাহিত হয় আপনার কিউ ভাগ টি পরিমাণ। আমরা কি জানি যে 1 সেকেন্ডে যতটুকু চার্জ প্রবাহিত হবে তাকে বলা হচ্ছে আমরা কি বিদ্যুৎ প্রবাহ। তাহলে দেখেন 1 সেকেন্ডে এই পরিবাহী পদার্থের ভেতর দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হলো আমরা কিউ ভাগ টি পরিমাণ। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর এই বিদ্যুৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করতে পারি। আই ইকুয়াল আমরা কি লিখতে পারি? কিউ ভাগ টি লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমরা বিদ্যুৎ প্রবাহের সূত্র বলতে পারেন আপনারা। তো বিদ্যুৎ প্রবাহ সমান লিখতে পারি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। তাহলে এখানে আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ, কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে মোট চার্জের পরিমাণ, কতটুকু চার্জ প্রবাহিত হলো সেই চার্জের পরিমাণ হচ্ছে কিউ। টি হচ্ছে কি যে কতটুকু সময় ধরে আপনি বিদ্যুৎ প্রবাহিত করতেছেন সেই সময়টা হচ্ছে টি। তাহলে টি হচ্ছে সময়, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, কিউ হচ্ছে আপনার কি যে পরিবাহী পদার্থের ভেতর দিয়ে কতটুকু চার্জ প্রবাহিত হলো সেই চার্জের মানটুকু। এখন তাহলে এটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহের সূত্র। তাহলে বিদ্যুৎ প্রবাহ যদি আপনাকে বের করতে বলে, তাহলে আই ইকুয়াল টু কিউ ভাগ টি লিখবো। এখন এই যে বিদ্যুৎ প্রবাহের একক কি হবে? বিদ্যুৎ প্রবাহের একক মনে রাখেন যে একক যদি নির্ণয় করতে চান, যে কোনো রাশির একক নির্ণয় করতে যাচ্ছেন, তাহলে নির্ণয় করতে গেলে তার প্রথমে সূত্রটিকে লিখেন। তাহলে আমি কার একক বের করব? বিদ্যুৎ প্রবাহের একক। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক যদি বের করব, তাহলে তার সূত্র হচ্ছে কি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। আচ্ছা, এবার এই সূত্রটিতে এই পাশে যে রাশিগুলো আছে প্রত্যেকটা রাশির এবার এককগুলি বসান। কেমন করে বসাবেন? চার্জের একক মনে রাখেন যে চার্জের একক হচ্ছে কুলম, তাহলে কুলম্বের সি দিতে পারি। সময়ের একক আমরা জানি সেকেন্ড, তাহলে সেকেন্ডের এস দিব। তাহলে আমরা কি জানি যে নিচে যে রাশিটি থাকে সেই রাশিটিকে উপরে নিয়ে যেতে হয়, তাহলে এটা উপরে আছে, তাহলে এর তো কোনো পরিবর্তন হবে না, সি কুলম্বেই রাখলাম। তাহলে সেকেন্ডকে যেহেতু উপরে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে আমি জানি যে নিচ থেকে কোনো একটা রাশিকে উপরে নিয়ে যেতে গেলে তার যে ঘাত বা তার যে পাওয়ার, সেই পাওয়ারটার সঙ্গে কি হয় ইনভার্স চিহ্ন হয়। তাহলে সেকেন্ডের উপর কোনো কিছু পাওয়ার নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এর কত হবে? এই যে 1 ইনভার্স দিয়ে দিলাম। তাহলে বুঝছে? তাহলে বিদ্যুৎ প্রবাহের একক কি? কুলম্ব পার সেকেন্ড। তবে এখানে একটু দেখা যায় যে 1 অ্যাম্পিয়ারের মান যত, 1 কুলম্ব পার সেকেন্ডের মান ঠিক তত। তাহলে বুঝছে 1 অ্যাম্পিয়ার আর 1 কুলম্ব পার সেকেন্ড যেহেতু একই, এই জন্য বিদ্যুৎ প্রবাহের একককে কুলম্ব পার সেকেন্ডেও প্রকাশ করা যায়, আবার অ্যাম্পিয়ারও প্রকাশ করা যায়।
তাহলে এখানে আমরা বিদ্যুৎ প্রবাহের এককে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করব, তাহলে আমরা এই অ্যাম্পিয়ারও দিতে পারি। তাহলে বিদ্যুৎ প্রবাহের একক কি পেলাম না? অ্যাম্পিয়ার। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে অ্যাম্পিয়ার বলতে কি, অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কেমন করে দিতে পারি আমি। তো দেখা যায় অ্যাম্পিয়ারের সংজ্ঞা যেহেতু দিবেন আপনারা মনে রাখেন, যতবারই আপনারা কি পাবেন, এককের সংজ্ঞা পাবেন, যার এককের সংজ্ঞা তার সূত্রটিকে লিখবেন। তাহলে এই হচ্ছে আমাদের একক না। তাহলে এককের সংজ্ঞা এটা একটু মুছে দিলাম। তো এই এককের সংজ্ঞা যদি আসি তাহলে কার একক বের করবো আমরা? বিদ্যুৎ প্রবাহের একক। তাহলে এর সূত্রটাকে লিখতে বলছি, আই ইকুয়াল টু কি লিখবেন? কিউ ভাগ টি লিখেন। আচ্ছা, কার সংজ্ঞা পেতে যাচ্ছি? এককের সংজ্ঞা। তো সূত্রটিকে লেখার পর এই পাশে যে রাশিগুলো আছে প্রত্যেকটা রাশির মান একক। আপনাদেরই বললাম যে একক কথাটির অর্থ হচ্ছে এক। তাহলে এখানে যেহেতু এককের সংজ্ঞা লিখবো তাহলে প্রত্যেকটার মান এক করে বসাবো। কেমন করে দেখেন, তাহলে এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, তাহলে এর মান আপনি 1 কুলম্ব বসান। তাহলে চার্জের মান, তাহলে চার্জের একক কুলম্ব, তাহলে 1 কুলম্ব বসাইলাম। সময়, তাহলে এর একক কত হবে? 1 সেকেন্ড। তো এবার সংজ্ঞা দিবেন কেমন করে? আমি কার একক প্রকাশ করব? তড়িৎ প্রবাহের। তো এই তড়িৎ প্রবাহের এককের সংজ্ঞা দিতে গেলে আপনারা করবেন কি, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো প্রস্থচ্ছেদের একটা পরিবাহী পদার্থ লাগে। এখানে শুধু একটু মনে রাখেন, যে কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে কত সেকেন্ড ধরে বিদ্যুৎ প্রবাহিত করবেন? 1 সেকেন্ড ধরে। বলছে কোনো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে 1 সেকেন্ড ধরে আপনি কত কুলম্ব চার্জ প্রবাহিত করবেন? দেখেন 1 কুলম্ব। আমি বলছি এককের যেহেতু সংজ্ঞা সবার মানে এক এক করে বসাবো, আর এখান থেকেই সংজ্ঞাটিকে বলে দিব কেমন করে। যে কোনো প্রস্থচ্ছেদের কোনো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে কত সেকেন্ড ধরে? 1 সেকেন্ড ধরে 1 কুলম্ব চার্জ প্রবাহিত করলে যতটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে আমরা কি? 1 অ্যাম্পিয়ার। তাহলে এই এককের সংজ্ঞাটি আমরা এমন করেই দিতে পারেন। তাহলে বলছি যে এককের সংজ্ঞা দিতে গেলে আপনার প্রথমে সূত্রটিকে লিখবেন, লেখার পর এই পাশে ডান পাশে যারা যারা আছে প্রত্যেকটার মান এক এক করে বসাবেন। এক করে বসানোর পর তাকে সেখান থেকে সূত্রটিকে সাজাই দেবেন। তাহলে এই হচ্ছে আপনার 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা। এখন এই গেল তড়িৎ প্রবাহ। এবার অধ্যায়ের নাম হচ্ছে আমরা চলতড়িৎ। চলতড়িৎ বলতে কি বুঝলাম? আচ্ছা, বিদ্যুৎটা বুঝলাম যে বিদ্যুৎ হচ্ছে যে 1 সেকেন্ডে যতটুকু চার্জ প্রবাহিত হয় সেটার নাম হচ্ছে বিদ্যুৎ। তো চলতড়িৎ বলতে কি বুঝবো? চলতড়িৎ, চল মানে চলাচল করবে, তড়িৎ মানে কি? বিদ্যুৎ। তাহলে এই চলতড়িৎ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, দেখেন এটা একটা বর্তনী করছি। বর্তনীর এটা একটা ব্যাটারি বলতে পারি, বা এটা একটা তড়িৎ উৎস বলতে পারি। তাহলে চলতড়িৎ, তাহলে এখানকার তড়িৎটি স্থির না থেকে সে কিভাবে চলাচল করবে। ও এই চলতড়িৎ সম্পর্কে যদি আলোচনা করতে চাই, দেখবো কেমন যে তড়িৎ উৎসে উৎপন্ন তড়িৎ বা বিদ্যুৎ, তড়িৎ উৎসে উৎপন্ন তড়িৎ বা বিদ্যুৎ তড়িৎ উৎসেই স্থির না থেকে সে কি করে? দূরবর্তী স্থান পর্যন্ত চলাচল করতে পারে, সেই বিদ্যুৎ নামই হচ্ছে আমরা কি? চলতড়িৎ। তাহলে বললাম যে এই ব্যাটারি বা এটা একটা বিদ্যুৎ উৎস, তাহলে এই বিদ্যুৎ উৎসে যে বিদ্যুৎটি উৎপন্ন হচ্ছে, উৎপন্ন করার পর আমি যদি তার ধনাত্মক প্রান্তটিকে এবং ঋণাত্মক প্রান্তটিকে একটি ধাতব তারের সংযোগ, এটা একটা ধাতব তার, এই ধাতব তার সংযুক্ত করি, তাহলে বিদ্যুৎটি এখানে স্থির না থেকে এই সমগ্র ধাতব তারটা কি হবে? চলাচল করবে। তাহলে যে বিদ্যুৎটা এই সমগ্র ধাতব তার দ্বারা চলাচল করতেছে তার নামই হচ্ছে আমরা কি? চলতড়িৎ। তাহলে এটাই হচ্ছে আমরা চলতড়িৎ। আচ্ছা, এই যে তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ যদি দেখতে চাই তাহলে তড়িৎটা কোন দিক দিয়ে প্রবাহিত হবে? এদিক দিয়ে প্রবাহিত হবে না এদিক দিয়ে প্রবাহিত হবে? অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে দেখা যায় এই তড়িৎ প্রবাহের দিক সম্পর্কিত দুটি মতবাদ আছে। কেমন মতবাদ? একটা হচ্ছে সনাতন মতবাদ। বলছে এই সনাতন মতবাদে যদি তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে সনাতন যে অর্থাৎ আগের যে বিজ্ঞানীগণ বা সনাতন যে বিজ্ঞানীগণ, এই সনাতন বিজ্ঞানীগণ বলে যে এটা যদি একটা তড়িৎ উৎস বা এটার যদি একটা ব্যাটারি হয় তাহলে ব্যাটারির এটা হচ্ছে একটা ধনাত্মক প্রান্ত, অর্থাৎ লম্বা যে প্রান্তটি এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর ছোটটা এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তো ওই সনাতন বিজ্ঞানীগণ বললেন যে বিদ্যুৎ প্রবাহ যদি হয় তাহলে এই বিদ্যুৎ প্রবাহ ধনাত্মক প্রান্ত, যে ব্যাটারির যে পাশে ধনাত্মক প্রান্ত, এই ধনাত্মক প্রান্তের দিক দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হবে। অর্থাৎ তারা বললেন যে ধনাত্মক চার্জের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ। তাহলে যেহেতু ধনাত্মক প্রান্তটি এই পাশে আছে তাহলে বলতেছিলেন তারা যে এই পাশে যদি ধনাত্মক প্রান্ত আছে তাহলে বিদ্যুৎটা ধনাত্মক চার্জের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ। এবার ধনাত্মক চার্জ বলতে কাকে বুঝি আমরা?
ধনাত্মক চার্জ বলতে বুঝি প্রোটনকে। তাহলে বলা যায় তাদের মতে যে তারা বলতেছিলেন যে প্রোটনের প্রবাহ মানে হচ্ছে বিদ্যুতের প্রবাহ। তারা বললেন যে বিদ্যুৎ সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিক প্রবাহিত হবে, অর্থাৎ এই ধনাত্মক প্রান্তটি হবে উচ্চ বিভবের আর ঋণাত্মক প্রান্তটি হবে নিম্ন বিভবের। তারা যেহেতু বলছে যে ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎটা প্রবাহিত হবে, তার ওই জন্য বলাই যায় যে বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই প্রবাহিত হবে। তাহলে এই যে লিখে রাখছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। তাহলে সনাতন মতবাদ বলতেছে যে ধনাত্মক চার্জের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ, ধনাত্মক প্রান্ত থেকেই বিদ্যুৎটা প্রবাহিত হবে, আর বিদ্যুৎ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এটা হচ্ছে সনাতন মতবাদে বললো। তো তারা বলছিল যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎটা চলতে পারবে। আচ্ছা দেখেন, তো আধুনিক মতবাদ কি বলে? আধুনিক মতবাদ বলতেছে না, ধনাত্মক চার্জের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ না। তাহলে কিসের প্রবাহ? তারা বলতেছে যে ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুতের প্রবাহ। তাহলে আধুনিক মত বলতেছে যে ইলেকট্রন যে দিক দিয়ে প্রবাহিত হবে, বলছে ইলেকট্রনের প্রবাহ মানে কি হচ্ছে বিদ্যুতের প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহ যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, দেখেন তারা বলছে এই পাশে যেহেতু ঋণাত্মক প্রান্ত, তাহলে ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হবে। আর এরা বলছে যে এই ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ হবে। এরা বললেন যে যে দিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে ঠিক তার বিপরীত দিক দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হবে। এই দিক দিয়ে যেহেতু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে তার বিপরীত দিক মানে এই দিক। তাহলে তারা বললেন যে যে দিক দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে ঠিক তার বিপরীত দিক থেকেই বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে বিদ্যুৎটা কিন্তু এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে দেখেন যে বিদ্যুৎ প্রবাহের দিক সনাতন মতবাদে যা ছিল আধুনিক মতবাদ আমরা সেটাই আছে। শুধুমাত্র কি হইলো যে সনাতন মতবাদ বলছে যে ধনাত্মক চার্জের প্রমাণে বিদ্যুতের প্রবাহ, এরা শুধু বলতেছে না ধনাত্মক চার্জের প্রমাণে বিদ্যুতের প্রবাহ, ইলেকট্রনের প্রমাণেই বিদ্যুতের প্রবাহ। আচ্ছা দেখেন, ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ যদি হয়, তো ইলেকট্রনটি কি নিম্ন বিভব থেকে আসতেছে না উচ্চ বিভব থেকে আসছে? দেখেন আমি ধনাত্মক প্রান্তটাকে উচ্চ বিভব, তাহলে এটাকে উচ্চ বিভব বলতে পারি, এটা উচ্চ বিভব, তাহলে এটাকে নিম্ন বিভব বলতে পারি। তাহলে এটা যদি নিম্ন বিভব হয়, তাহলে ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিক প্রবাহিত হচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিক না উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিক? অবশ্যই যে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভব দিকে প্রবাহিত হয়। তাহলে আধুনিক মতবাদ বলছে যে বিদ্যুৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে প্রবাহিত হবে। আচ্ছা সনাতন বলছে, আধুনিক মতবাদ বলতেছে যে যখন ইলেকট্রন প্রবাহিত হয়ে কোন একটা ইলেকট্রিক যন্ত্রে আসবে তখন সেখানে বিদ্যুৎটা প্রবাহের সৃষ্টি হবে। এই হচ্ছে আপনার বিদ্যুৎ প্রবাহের দিক সম্পর্কিত আলোচনা। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক পেলাম আমরা, এটা হচ্ছে উচ্চ সনাতন মতবাদের, এটা হচ্ছে আপনার কি আধুনিক মতবাদ সম্পর্কিত। তাহলে এই হচ্ছে আপনার বিদ্যুৎ প্রবাহের দিক সম্পর্কিত আলোচনা। তাহলে এখানকার যদি পার্থক্যের কথা বলা থাকে আপনাদের, যদি পার্থক্য চায় যে সনাতন মতবাদ আর আধুনিক মতবাদের পার্থক্য, তাহলে এখান থেকে যে বৈশিষ্ট্যগুলি আপনারা জানলেন সেই বৈশিষ্ট্যগুলি এখানকার পার্থক্য। আচ্ছা দেখেন, তো এখানে আমরা বিদ্যুৎ প্রবাহের দিক দেখলাম, তড়িৎ প্রবাহ কাকে বলে সেটা দেখলাম, চলো তড়িৎ কাকে বলে সেটাও দেখলাম, তড়িৎ প্রবাহের একক কি সেগুলোও দেখলাম। আচ্ছা এবার আমরা যদি বলি যে এই তড়িৎ প্রবাহের দিক সম্পর্কিত আলোচনা, তো তড়িৎ প্রবাহের দিক সম্পর্কিত আলোচনা করলে এবার আমি তড়িৎ উৎসের কথা বললাম, তাহলে এই তড়িৎ উৎসে একটা শক্তি সঞ্চিত থাকে। বলছে এই তড়িৎ উৎসে যে শক্তিটি সঞ্চিত থাকে সেটাকে বলা হয় কি তড়িৎ চালক শক্তি। আচ্ছা আমরা যদি তড়িৎ চালক শক্তির আগে একটু বিভব পার্থক্য সম্পর্কে আলোচনা করি। আপনাদেরকে বললাম যে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে, দুই ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎটা প্রবাহিত হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ যদি প্রবাহিত হয়, তো আমরা দেখি যে বিভব পার্থক্য কাকে বলবে আর তড়িৎ চালক শক্তি বা কাকে বলে। আচ্ছা আগে তড়িৎ চালক শক্তি কাকে বলে সেটা আগে দেখি। তো এই তড়িৎ চালক শক্তি সম্পর্কে যদি আলোচনা করতে চাই, তো দেখেন তড়িৎ চালক শক্তি সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা কি পাবো? মনে করে এটা একটা বর্তনী, তো না? তাহলে এই বর্তনীর তড়িৎ চালক শক্তির ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে এই তড়িৎ চালক শক্তিকে আমি EMF দ্বারা প্রকাশ করতে পারি, বা এটাকে শুধুমাত্র বড়াতে E দ্বারা প্রকাশ করা যায়। তো তড়িৎ চালক শক্তি সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে এর সংজ্ঞা বলে কেমন দেখেন,
যে এটা একটা বর্তনী, বর্তনীর কোন একটা বিন্দুতে আমি ধনাত্মক চার্জকে স্থাপন করব। তাহলে মনে করেন এই বর্তনীর এই বিন্দুতে আমি স্থাপন করছি, স্থাপন করার পর বলছে কোন বর্তনীর কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জকে স্থাপন করলে সম্পূর্ণ বর্তনীকে ঘুরিয়ে আবার যদি ওই বিন্দুতেই নিয়ে আসা হয় তাহলে যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণ কাজের নামই হচ্ছে আমরা তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে বললাম কি যে আমি কোন একটা বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জকে স্থাপন করব, স্থাপন করার পর আমি কি করব যে স্থাপন করার পর আমি সমগ্র বর্তনীটাকে ঘুরায় নিয়ে আসবো, ঘুরিয়ে আনার পর পুনরায় যদি ওই বিন্দুতেই স্থাপন করি তাহলে স্থাপন করলে যে পরিমাণ কাজ করতে হবে সেই পরিমাণ কাজের নামই হচ্ছে আমরা তড়িৎ চালক শক্তি। আচ্ছা, এই তড়িৎ চালক শক্তি সম্পর্কে যদি আলোচনা করতে চাই দেখেন দেখি কি লেখা যায়। মনে করেন এই বলছে প্লাস কিউ পরিমাণ ধনাত্মক চার্জকে এখানে স্থাপন করছি, স্থাপন করার পর সম্পূর্ণ বর্তনীটা ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে মনে করেন যে আমরা ডব্লিউ পরিমাণ কাজ করতে হলো। তাহলে ডব্লিউ পরিমাণ যদি কাজ করতে হয় তাহলে আমি যদি এটা একটু ব্যাখ্যা দিতে চাই অর্থাৎ এটা একটা সূত্র তৈরি করতে চাই তো মনে রাখেন যে সূত্রটি কেমন করে তৈরি করব যে কিউ কে আগে লিখবো না ডব্লিউ কে আগে লিখবো। আচ্ছা দেখেন এখানে সংজ্ঞাটা বলতেছে কি কোনটা তড়িৎ চালক শক্তি, চার্জটা না কাজের পরিমাণটা। দেখেন সংজ্ঞা বলছে যে সমগ্র বর্তনী ঘুরিয়ে আনার পর পুনরায় ওই বিন্দুতে স্থাপন করব, স্থাপন করতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা তড়িৎ চালক শক্তি। তাহলে বোঝা গেল যে কাজের নামটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তাহলে যে সংজ্ঞায় আসবে অর্থাৎ যে তড়িৎ চালক শক্তিতে পরিণত হবে তাকে রাখবো ডান পাশে আর বাকি রাখবো বাম পাশে। তাহলে বলছে দেখেন তাহলে এ যেহেতু তড়িৎ চালক শক্তি তাহলে একে রাখবো ডান পাশে। তাহলে কি লিখতে পারি যে কিউ পরিমাণ চার্জকে ঘুরিয়ে আনতে কাজ হয় কি পরিমাণ ডব্লিউ পরিমাণ। তাহলে অতএব একক পরিমাণ চার্জকে ঘুরিয়ে আনতে কাজ হয় কতটুকু হবে দেখেন ডব্লিউ ভাগ কি লেখা যায় কিউ লেখা যায়। আর আমি বলছি যে একক পরিমাণ চার্জ স্থাপন করার পর তাকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ হবে তার নামই হচ্ছে আমরা তড়িৎ চালক শক্তি। তাহলে দেখেন একক পরিমাণ মানে এক পরিমাণ চার্জকে অর্থাৎ 1 কুলম্ব চার্জকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আনতে আমি কাজ করলাম কতটুকু ডব্লিউ ভাগ কিউ পরিমাণ। তাহলে একক পরিমাণ চার্জকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আনতে এতটুকু যেহেতু কাজ করতে হলো আর এক পরিমাণ কাজের নামটাই যেহেতু হচ্ছে আমরা কি তড়িৎ চালক শক্তি তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ বা ই সমান সমান কি লিখতে পারি ডব্লিউ ভাগ কিউ লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি সম্পর্কিত আলোচনা অর্থাৎ তড়িৎ চালক শক্তির রাশিমালা। তাহলে আমি তড়িৎ চালক শক্তি আমার কাছে যদি চাই আমি লিখতে পারি ইএমএফ বা ই সমান সমান হচ্ছে আমরা কি ডব্লিউ ভাগ কিউ। তাহলে এই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি সম্পর্কিত আলোচনা। আচ্ছা আমরা বিভব পার্থক্য শুনতে চাইলাম যে বিভব পার্থক্য জিনিসটা কি হবে। তো এই বিভব পার্থক্য নিয়ে যদি আলোচনা করতে চাই তো বিভব পার্থক্য নিয়ে আলোচনা করতে গেলে দেখা যায় যে এবার দেখেন যে বিভব পার্থক্য নিয়ে আলোচনা করবো তাহলে বিভব পার্থক্য নিয়ে আলোচনা করলে এটারও একই ধরনের সংখ্যা হয় তবে একটু শুধু চেঞ্জ হবে কেমন যে বর্তনীর কোনো এক বিন্দুতে একটা ধনাত্মক চার্জকে আমি স্থাপন করব, স্থাপন করে অপর একটি বিন্দুতে নিয়ে যাব। তাহলে বিভব পার্থক্য বলে যে কোনো ধনাত্মক চার্জকে বর্তনীর কোনো বিন্দুতে স্থাপন করে অপর একটি বিন্দুতে নিয়ে যেতে তাহলে এইখান থেকে এই জায়গায় নিয়ে আসতে যে পরিমাণ কাজ হবে সেই পরিমাণ কাজের নামই হচ্ছে আমরা কি বিভব পার্থক্য। তাহলে মনে করেন আমি এ বিন্দু থেকে বি বিন্দুতে এই ধনাত্মক চার্জটাকে এখানে নিয়ে আসবো তাহলে এখান থেকে এই জায়গায় আনতে যে পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। তো এই বিভব পার্থক্য তাহলে তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্য হচ্ছে এমন যে আমি তড়িৎ চালক শক্তি যে বিন্দুতে স্থাপন করছি সমগ্র বর্তনী ঘুরে আবার সেই জায়গায় আনতে হবে এটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। আর বিভব পার্থক্য হচ্ছে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাবো পুনরায় ওই বিন্দুতে আনবো না সেটা হচ্ছে আমার বিভব পার্থক্য। তাহলে এটার নাম হচ্ছে বিভব পার্থক্য। তো এই হচ্ছে আপনার তড়িৎ চালক শক্তি সম্পর্কিত আলোচনা। আচ্ছা আমরা সূত্র পেলাম কতটি সূত্র পেলাম দুটি সূত্র বলছে দুটি সূত্রের মধ্যে কি এটা তড়িৎ প্রবাহ সম্পর্কে আলোচনা করছিলাম তখন পেলাম কিউ ভাগ টি পেলাম
এবার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, এই জায়গায় ই ইকুয়াল টু আমরা কি পেলাম, ই ইকুয়াল টু পেলাম ডব্লিউ ভাগ কিউ। তাহলে এই দুটি সূত্র পেলাম তো না। আচ্ছা, এবার যদি এই দুটি সূত্র সম্পর্কে যদি আলোচনা করতে গিয়ে আমরা যদি একটু গাণিতিক বিশ্লেষণ দেখতে চাই, তো এই গাণিতিক বিশ্লেষণ দেখলে দেখা যায়, মনে করেন যে এটা একটা পরিবাহী পদার্থ দেওয়া আছে, এই পরিবাহী পদার্থের ভিতর দিয়ে মনে করেন 5 সেকেন্ড দেওয়া আছে, আর মনে করেন যে আমরা 10 কুলম চার্জ দেওয়া আছে। তো এখানে 10 কুলম চার্জ দেওয়া আছে। এখন আপনাকে বলতেছে যে বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো। প্রবাহ কত হবে, তাহলে এখান থেকে যেহেতু বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে, তাহলে আপনি করেন কি, যে প্রথমে আগে ডাটাগুলো বসায় নেন। কি কি ডাটা আছে দেখেন, এখানে 5 সেকেন্ড, সেকেন্ড আমরা কি দিলাম, সময়ের একক দিলাম সেকেন্ড। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টি ইকুয়াল টু 5 সেকেন্ড দিতে পারি। এখানে কি আছে, কুলম্বের মান আছে, কুলম্ব মানে আমি কি জানলাম, চার্জের একক কুলম্ব। তাহলে এখানে কিউ এর মান দেওয়া আছে, তাহলে কিউ ইকুয়াল টু কত লিখতে পারি, 10 কুলম্ব লিখতে পারি। আমার কাছে কি চাইছে, বিদ্যুৎ প্রবাহের মান কত হবে, তাহলে বিদ্যুৎ প্রবাহ কি দ্বারা প্রকাশ করলাম, আই দ্বারা প্রকাশ করলাম, তাহলে আই ইকুয়াল টু হোয়াট। আচ্ছা দেখেন দেখি, এই যে ডাটায় যে আমি তিনটি ডাটা বসাইলাম, এই ডাটাগুলি কোন সূত্রে পাওয়া যায়, এই সূত্রটিতে না এই সূত্রটিতে। তাহলে এই ডাটাগুলি অবশ্যই আপনারা এই সূত্রটিতে পাবেন। তাহলে এখানে অবশ্যই এই সূত্রটাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। তাহলে আই ইকুয়াল টু কিউ ভাগ টি যদি লিখি, তো এই আই ইকুয়াল টু কিউ ভাগ টি লিখলে এবার কিউ এর মান বসাই, কিউ এর মান কত হয়, 10 হয়। সময় একক কত, সময় কত আছে 5 সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে আমার বিদ্যুৎ প্রবাহ কতটুকু হবে, 2 অ্যাম্পিয়ার, কারণ বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার দিলাম। তাহলে এই এমন করেই এর গাণিতিক বিশ্লেষণগুলি আপনারা করতেই পারেন। এবার মনে করেন এখানে একটা সূত্র একটু মনে রাখেন, যে আমি যদি চার্জের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে চার্জের পরিমাণ নির্ণয় করতে গেলে আরেকটা সূত্র হচ্ছে যে কিউ ইকুয়াল টু এন ই। কিউ ইকুয়াল টু এন ই কথাটি হচ্ছে কি, যে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, এই হচ্ছে চার্জের সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের যে চার্জ, এই ইলেকট্রনের চার্জকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বললাম যে কিউ ইকুয়াল টু এন ই, এখানে এন হচ্ছে কতটি চার্জ আছে, চার্জের সংখ্যা বোঝাবে, ই কি বোঝাবে একটা ইলেকট্রনের চার্জ কত, সেই ইলেকট্রনের চার্জের মান বোঝাবে, আর কিউ কি বোঝাবে মোট চার্জের পরিমাণ কতটুকু, সেই চার্জের পরিমাণটুকু চাবে। আচ্ছা মনে করেন এবার এখানে আমরা কি চাইছে, যে এমন করে দেওয়া আছে। তো এবার আমরা মনে করেন যে এখানে মনে করেন যে আপনার আই পরিমাণের আয়ের মান দেওয়া আছে, বা আয়ের মান পেতে পারেন। তো আই মনে করেন যে আপনার এখানে 2 অ্যাম্পিয়ার বলা আছে, তাহলে 2 অ্যাম্পিয়ার বলছে, তাহলে এখানে বলছে চার্জের সংখ্যা কত হবে। আপনার কাছে চাইলো যে চার্জের সংখ্যা কত, তাহলে চার্জের সংখ্যা চাইছি। তাহলে এখানে কিসের কিসের মান আছে দেখেন, দেওয়া আছে বিদ্যুৎ প্রবাহের মান, তাহলে আয়ের মান দেওয়া আছে, তাহলে আই ইকুয়াল টু কত লিখতে পারেন, 2 অ্যাম্পিয়ার লিখতে পারেন। কিসের মান আছে, সময়ের মান আছে, তাহলে সময় ইকুয়াল টু কত লিখতে পারেন, 5 সেকেন্ড লিখতে পারেন। কি চাইছে আপনার কাছে, মোট চার্জের পরিমাণ চাইছে না চার্জের সংখ্যা চাইছে, চার্জের সংখ্যা। তাহলে চার্জের সংখ্যা যেহেতু চাচ্ছে, তাহলে চার্জের সংখ্যা আমি কি দ্বারা প্রকাশ করি, চার্জের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে আমার কাছে এন এর মান যেতে চাই, তাহলে এন ইকুয়াল টু হোয়াট লিখবো। আচ্ছা দেখেন, আমি এন যদি পেতে চাই, তাহলে এন পেতে গেলে আমার কিউ এর মান লাগবে আর ই এর মান লাগবে। আমার ই এর চার্জের মান তো সবাই জানি আমরা, তাহলে কিউ এর মানটি যদি বের করতে তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এই কিউ এর মান কোথা থেকে বের করা যায়, এই সূত্র থেকেও বের করা যাবে, এবার এই সূত্র থেকেও বের করা যাবে। তবে এই সূত্র থেকে যদি বের করতে চাই, তাহলে এখানে আমার ই এর মান লাগবে, ডব্লিউর মান লাগবে। এখানে কি দেওয়া আছে না, তাহলে আমি এই সূত্র থেকে পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি আই ইকুয়াল টু কিউ ভাগ টি। তাহলে কিউ এর মান যেহেতু বের করব, তাহলে কিউ ইকুয়াল টু কি লেখা যায়, কিউ ইকুয়াল টু আইটি লেখা যায়। তাহলে কিউ ইকুয়াল টু যেহেতু আইটি হয়, তাহলে আই এর মান কত আছে 2 অ্যাম্পিয়ার, টি এর মান কত আছে 5, তাহলে কত লেখা যায় 10 কুলম হয়। তাহলে এটার মান হচ্ছে আমরা 10 কুলম। তাহলে এই 10 কুলম যদি হয়ে যায়, আপনি কিউ এর মান পেয়ে গেলেন। তাহলে এই কিউ এর মান পাওয়ার পর আপনি যদি এই সূত্রে বসান, তাহলে এবার এন এর মান পাবেন। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব কিউ ইকুয়াল টু এন ই। আমরা কিসের মানে বোঝেন, এন এর মান। তাহলে এনটাকে এক পাশে রাখেন,
তাহলে এনকে যদি ওই পাশে রাখেন তাহলে ইটাকে পাশে ভাগ করে দেন, তাহলে কিউ ভাগ কি লেখা যায় ই ইকুয়াল টু এন। এবার এটাকে যেহেতু করতে চাই তাহলে দেখেন দেখি এন ইকুয়াল টু কিউ ভাগ ই লেখা যায়। এবার মান বসান, কিউ এর মান কত পেলাম আমরা, কিউ এর মান পেলাম আমরা 10 কুলম্ব, তাহলে যে 10 বসাইলাম। এবার একটা ইলেকট্রনের চার্জটা এখানে বসাই নেই, তাহলে ইলেকট্রন কত 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম্ব। তাহলে এখানে যদি একটু দেখেন তাহলে এখানে ইলেকট্রনের চার্জটা বসাই দিলাম, তাহলে 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 19 কুলম্ব। এবার এখানে মাইনাস আপনি বসাইতে পারেন, তবে এই মাইনাসটি আপনার ক্যালকুলেটরে বসাবেন না। তো ক্যালকুলেটরে না বসায় আপনি করবেন শুধু 10 বসাবেন আর এই মানটুকু বসাবেন, মানটুকু যেটুকু উত্তর আসবে সেটাই হবে। তবে এই মাইনাসটা শুধুমাত্র কি বোঝাবে, এই মাইনাসটা শুধুমাত্র ইলেকট্রনের চার্জকে বোঝাচ্ছে আর অন্য কিছু। তাহলে এখান থেকে এনের মানটা বের করে নেবেন, এনের মান যেটা আসবে সেটাই ততটি আপনার ইলেকট্রন সংখ্যা, তাহলে এখানে ততটি চার্জ প্রবাহিত হবে। এই হচ্ছে গাণিতিক বিশ্লেষণগুলি আমাদেরকে এমন করেই করতে হবে।